আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ তানভীর হোসেন কথা বলতেছি দুবাই থেকে। এই মুহূর্তে আমি এখন রাত বাজে প্রায় 12টা 21। এই মুহূর্তে আসার কারণ হচ্ছে আসলে আপনারা এখন কেউ থাকবেন না, পরবর্তীতে ভিডিওটি হয়তো দেখতে পাবেন। আসার কারণ হচ্ছে যে দিনে আসলে আমরা সময় করি না। দুবাই একটি মডার্ন সিটি, security country, and Dubai economy going very speedy high. Okay. তো আসলে হ্যাঁ, দুবাই সম্পর্কে এই কয়েকটি কথা বলা ছাড়া আমার আর কিছু বলার নেই, আমি বলতে পারি না। আপনারা জানেন আমি 5 বছর ধরে প্রবাস জীবনে এই দুবাইতে আছি, 5 বছর ধরে বসবাস করতেছি। এবং এই বাড়িটি পিছনে রাখছি কারণ কি, আমি আমার ইউটিউব চ্যানেলে এই বাড়ির ভিতরে আমার রুমের একটি স্মৃতি চিহ্ন আপনাদেরকে দেখিয়েছি। বাড়িটি কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, হাইলি ডেকোরেটেড হাউস, ভিলা। এটি ডুপ্লেক্স, হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু দেখতে, হ্যাঁ, রাজকীয়। তো এর মধ্যে যে জীবনটি আমি দেখিয়েছি সেটি একটু নমুনা মাত্র। আমি প্রায়শই আমার পরিচয় দেই একজন ভুক্তভোগী মুসলিম, যার আরো কিছু পরিচয় আছে। সেটা হচ্ছে যে আমি প্রথমে একজন কৃষক, তারপরে একজন শ্রমিক, তারপরে একজন গর্বিত প্রবাসী। তো এই প্রবাস জীবনের আমি এখানে অল্প কয়েকদিন হয় আছি। বিষয়টা হচ্ছে যে আমার এখানে কানেকশনটা হয়তো একটু মাঝে মধ্যে সমস্যা দিতে পারে। ইন্টারনেটটা এখন একটু বাফারিং করতেছে, দুঃখিত এই জন্য। তো বিষয়টা হচ্ছে যে প্রবাসীরা এই যে জীবনযাপন করছে, এটা কতটা আনন্দের এবং কতটা দুঃখের, আমি সেটা মেনশনেতে অন্য একটি বিষয় আপনাদেরকে ইঙ্গিত করতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা কতটা ভুক্তভোগী, সেটা বোঝানোর জন্য প্রথমে আমি একটু ডিপলি যদি বলি, তাহলে বলবো যে আমরা এখনো গোলামির বেড়াজালে আবদ্ধ আছি। আপনি যতটাই ফ্রিডম বলেন, যতটাই নিজেকে স্বাধীন মনে করেন, আমরা যে স্বাধীনভাবে গোলামি বরণ করছি এবং সেই গোলামির বেড়াজালে আবদ্ধ আছি তার পরিচয় হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আমি এখানকার এই ভিতরের যে অবস্থাটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে গোলামির একটি পরিচয়। আর একটি পরিচয় হচ্ছে যে আমরা যে বর্তমানে সামগ্রিকভাবে সকল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা যে এইভাবে ভুক্তভোগী, এটা একটা জলজন্ত প্রমাণ হচ্ছে যে আমরা এভাবেই গোলামরা সবসময় ভুক্তভোগী হিসেবে থাকে। হ্যাঁ, কিন্তু তারা যে গোলাম, তারা যে ভুক্তভোগী, এটা তারা চিহ্নিত করতে সক্ষম হন না। হ্যাঁ, আমি একটি গল্প বলেছিলাম, আবার একটু মনে করিয়ে দেই। ওই যে আমাদের শাসকেরা যে আমাদের মাথায় কাটা কাঁঠাল ভেঙে খায়, সেই কাঁঠাল ভেঙে খাওয়াটা আমরা যদি দেখে ফেলি, আমরা যদি ধরি, তাহলে আমরা অপরাধী হিসেবে গণ্য হই এবং আমরা সাজা ভোগ করি। সেটাও কিন্তু একটা গোলামেরই অংশ। গোলাম যদি সে তার রাজার বিরুদ্ধে কোনো যৌক্তিক কথা বলে, তাহলে গোলাম শাস্তিযোগ্য অপরাধ করে এবং গোলাম সেই অপরাধকে, সেই শাস্তিকে মেনে নিতে বাধ্য থাকে। তো আমরা ওরকমেরই। তো কাম টু দুবাই হাবিবি, আমাকে এটা বারবার বলতে হবে। হ্যাঁ, দুবাই আসো, তোমরা ভিজিট করো, দেখো। হ্যাঁ, ইটস নাইস কান্ট্রি and a safe country. Social security and economic security is very, very strong.
ইটস ট্রু, রিয়েলি ইটস ট্রু। কিন্তু আমি যেটা বলতেছি আজকে লাইভের অন্যতম উদ্দেশ্যটা বলি, শেষ করব খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে যে আহ, বর্তমানে বাংলাদেশে আমাদের যে আহ, আলেমরা আহ, শিয়া সুন্নি একটি দ্বন্দ্ব উস্কে দিচ্ছে এবং এটাকে তারা সামাজিকভাবে বেশ ছড়িয়ে দিচ্ছে ফতুয়াবাজি করে। আমি এই সমস্ত আলেমদেরকে মন থেকে আহ, এখন আমি মন থেকে তাদের প্রতি বিরক্ত, সত্যিকার অর্থে। কারণ এই যে কয়েকজন আলেমদেরকে দেখেছি তারা সবাই সুবিধাভোগী। কারণ বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী এবং ব্যাপক সুনাম রয়েছে ভুক্তভোগী হিসেবে। কারণ আমরা প্রায় 400 বছর ধরে ঔপনিবেশিক শক্তির দ্বারা ভুক্তভোগী। এখনো পর্যন্ত স্টিল নাও, এখনো পর্যন্ত আমরা সাফারার, উই আর ভিকটিম। বাংলাদেশ এরকম একটা ক্রাইসিস মোমেন্ট দিয়ে পার করতেছে। এখনো পর্যন্ত আমরা কোনোভাবেই স্ট্রং নই এবং আমরা ধর্মীয়ভাবে আমরা কিন্তু বেসিক্যালি সুন্নি কেন্দ্রিক এবং আমাদের কেন্দ্র কিন্তু কাবা, মক্কা। এই মক্কা আমাদের সেন্টার কিন্তু এখনো আছে। কিন্তু এই সমস্ত আলেমরা আমাদের মধ্যে একটি বিভাজন তৈরি করার চেষ্টা করে। এর প্রথম কারণ হচ্ছে কি, দেখুন, শিয়ারা কিন্তু অনেক যুগ ধরে বাংলাদেশে বিদ্যমান। তারা তাদের ধর্ম কর্ম করে যাচ্ছেন। হুম। তারা তাদের এই কালচার এবং তারা তাদের দাওয়াতি কাজও করতেছেন, হয়তো আরো বেশি। কিন্তু দেখুন, আমরা কিন্তু তাদের এই কৃষ্টি কালচারের মধ্যে আমরা কিন্তু কেউ জড়াচ্ছি না। হ্যাঁ, আমরা কিন্তু কেউ, এরকম ইতিহাস আছে যে অমুক মানুষ এরকম যিনি সুন্নি আছেন তিনি এই শিয়াদের প্ররোচনায় অথবা কোনো কার্যকলাপের মাধ্যমে সে শিয়া হয়ে গেছেন, অথবা ঢালাও ভাবে এরকম ম্যাস পিপল গন টু শিয়া সাইড। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার আছে যে এরকম অনেক মানুষ দলবদ্ধভাবে শিয়া ধর্মকে অনুসরণ করতে যাচ্ছে? এরকম ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু দেখুন, একটি ঘটনা, এখন একটা দ্বন্দ্ব রানিং চলতেছে, যে বিষয়টা আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের একটি ঘটনা। সে সম্পর্কে আমি এভাবে উচ্চারিত ভাবে বলতে পারবো না, তবে ঘটনা সম্পর্কে সবাই জানেন যে আমরা সেই মধ্যপ্রাচ্যে এখন বসবাস করতেছি। আমি একজন প্রবাসী, সেই হিসেবে এই মধ্যপ্রাচ্য নিয়ে আমিও টেনশনে আছি। এই ঘটনার সাথে আমিও একটা ভুক্তভোগী একজন, এবং আমার সাথে লক্ষ লক্ষ প্রবাসীরা এই মুহূর্তে ভুক্তভোগী হয়ে আছেন। দেখুন, আমরা জানি বুঝি এখানে দ্বন্দ্বটা ঔপনিবেশিক শক্তির। এর বিরুদ্ধে আমাদের জনমত, যে যেভাবে সাফারিং হয়েছে সে সেইভাবে মতামত দিচ্ছেন এবং পক্ষপাত করতেছেন। কিন্তু এই জিনিসটাকে এই যে ধর্মীয়ভাবে মোটিভেশন করে এটাকে এই যে বিভক্তি তৈরি করতেছেন এই সমস্ত আলেমরা, এই আলেমরা কিন্তু সুবিধাভোগী আলেম। আপনারা চিনবেন, দেখবেন এরা কিন্তু আমাদের দেশের এই যে গত 24-এ একটি রেজিম আমরা চেঞ্জ করলাম, এই রেজিমেও কিন্তু এরা কখনো ভিকটিম ছিল না। এরা এদের কার্যক্রম সাবলীল ভাবে করতে পারছে, কখনোই এরা মাজলুম ছিলেন না। আর এরা কিয়ামতের আগ পর্যন্ত মাজলুম হবেন না বলে আমার ধারণা। হ্যাঁ, এরা কখনোই মাজলুম হবেন না, আমি যতটুকু দেখছি। হ্যাঁ, আমি যে তাদের থেকে উত্তম তা আমি বলতেছি না, সেটা হয়তো হবে না। আমিও ওরকমের গা বাঁচানোর মতোই হয়তো কথা বলতেছি এখনো, অথবা বলবো। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এদের কথা আসলে একদমই শোনা যাবে না। এরা এই যে আকিদার কথা বলে, আমাদের আকিদা নিয়ে যে সমস্যা আছে, আমরা পাপী, আমাদের সমস্যা আছে, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, মাস্ট বি, এটা অবশ্যই করতে হবে। কিন্তু এই সমস্ত আলেমদের কথা শোনা যাবে না। আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যেই সমস্ত আলেমরা জালিম যুগে জালিম শাসকের দ্বারা নির্যাতিত হননি, হ্যাঁ, তারা তারা আলেমের ভিতরে পড়ে না, আমি তাদেরকে আলেম মনে করি না। হ্যাঁ, বিষয়টা কিন্তু
সত্যি আমি তাদেরকে আলেম হিসেবে মনে করি না। হ্যাঁ, এবং আপনারা এটাই দেখার চেষ্টা করবেন, বলার বা বুঝবেন যে এরকম আমরা এই যে পরিস্থিতিতে, আমার সামনে একটা পুলিশের গাড়ি আসছে, তো সে পেট্রোলিং করতেছে, যার লাইটিংটা আমার কাছে আসছে, চলতেছে। তো বিষয়টা হচ্ছে যে আসলে আহ, এই যে ব্যাপার, এই আলেমদের ব্যাপারটা আমরা সিরিয়াসলি নিব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি একজন ভুক্তভোগী প্রবাসী, আমি একজন ভুক্তভোগী বাংলাদেশি নাগরিক, আমি একজন ভুক্তভোগী মুসলিম হিসেবে আমার বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা এবং যতটুকু আমি এখনো জ্ঞান অর্জন করতেছি, গবেষণা আমি করতেছি, জানা বোঝার চেষ্টা করতেছি, তার মধ্য থেকে এটা স্পষ্ট যে এই জিনিসটা একটা আধিপত্যবাদের ষড়যন্ত্র। এখানে ধর্মীয় এবং আকিদাগত যে সমস্ত ব্যাপার টানা হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে একটা বিভক্তিকরণ প্রক্রিয়া চলমান। এখানে আমাদের যারা এভাবে আমাদেরকে মোটিভেটেড করতেছে, এই জিনিসটা আমরা ওভাবে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এই আলেমদেরকে আমাদেরকে এই আলেমদের থেকে বেঁচে থাকতে হবে। আমি মনে করি একমাত্র বিশ্বাসযোগ্য আলেম হচ্ছেন তারা যারা মাজলুম ছিলেন, যারা জেল জুলুমের শিকার হয়েছেন, যাদের জীবনে মাল এবং জানের কোরবানি আছে, তারাই প্রকৃত আলেম এবং তারাই হয়তো আউলিয়া হবেন, তাদেরকে বিশ্বাস করা যায়। আমরা জানি যে ৭৩ রকমের আলেম হবেন, এই আলেমরা সাবধান। আমি আমি যদিও আলেম নই, তারপরও ওই শ্রেণীর মধ্যে আমিও পড়ে যেতে পারি, এ নিয়ে আমি আতঙ্কিত। আমি মোনাফেকদের অন্তর্ভুক্ত হতে পারি, এ নিয়ে আমি আতঙ্কিত। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন পাপী, অপবিত্র, নগণ্য, জঘন্য একজন মানুষ, সেই হিসেবে আমি নিজেকে নিয়ে আতঙ্কিত। তো এই সমস্ত ব্যাপারে এই যে ষড়যন্ত্রের মধ্যে, এই আকিদাগত ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশি মুসলিমদেরকে এই আরব দেশের প্রতি এই যে শত্রু ভাবাপন্ন হিসেবে তৈরি করা, বা এই যে বিভক্তির মাধ্যমে দুই দলে বিভক্ত করা হচ্ছে, এটা এই আলেমরা এটা করতে পারেন না। এটা আলেমের আচরণ এরকম হতে পারে না। তারা কোন আগুনে কিভাবে ঘি ঢালতেছেন, এই জিনিসগুলো আমরা বুঝি, বা এটা বুঝতে অত বেশি কষ্ট হচ্ছে না। যাই হোক, আর বেশি সময় নেব না। যারা ভবিষ্যতে আমার ভিডিওটা দেখবেন, আশা করি আমি যে বার্তাটি দিতে চেয়েছিলাম সেটা বুঝতে পারছেন, আর আপনার মতামত ইনশাল্লাহ জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।